ওকে, আরেকটা বিষয়, একটু ওয়েট করো। হুম, চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটা। বাংলা একটা ভয়ের নাম অনেকের কাছেই, বিশেষ করে অনেকে যারা ইংলিশ ভার্সনে পড়ে তাদের জন্য আরো বেশি, বাট বাংলা ভার্সনে অনেককেও দেখছি বাংলা নিয়ে অনেক ভয় পেয়ে থাকতে। আমার কথা তো প্রপারলি শুনতে পাচ্ছ তোমরা, তাই না? Yes, Yes, sir. sir. Yes, sir. ওকে Yes. ওকে ওকে, সবাই কথা বলে মাইক্রোফোন আবার মিউট করে রাখবে। আমরা জানি আমাদের বাংলা যেটা আছে, বাংলা তিনটা বই আছে আমাদের, তাই না? আমাদের দিয়েছে এক নাম্বার কি আপনাদের আনন্দ পাঠ, তারপরে আপনাদের আছে কি বাংলা ব্যাকরণ, তারপরে আপনাদের আছে চারুপাঠ। চারুপাঠটা আমাদের মেইনলি যে গল্প কবিতার যে বিষয়গুলো আছে। আনন্দ পাঠে আমাদের কি, চারুপাঠে হলো আমাদের একটু, তোমাদের কাছে তোমাদের কথা শুনলে মনে হবে যে বোরিং গল্পগুলো আছে, আর আনন্দ পাঠে কি মজার গল্পগুলো আছে, তাই না? তোমাদের ভাষ্য মতে এরকম। তোমাদের বয়সী সবাই বলে যে বোরিং গল্পগুলো চারুপাঠে এবং মজার গল্পগুলো হলো আনন্দ পাঠে, নামে এই জন্য আনন্দ পাঠ। আচ্ছা, বোরিং হোক বা আনন্দের, সবই কিন্তু করতে হবে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য। প্রথম দিন আমার কাছে শপথ করেছেন সবাই যে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব মনোযোগ দিয়ে পড়বো। সো আমার কথা শুনতে হবে। এবং আমরা একটা ক্লাসে কিন্তু আমরা যেহেতু এটা 3 মাসের প্রিপারেশন, আমরা কিন্তু একটু দ্রুত এগোবো। এবং সবাই খাতা কলম নিয়ে এখনই রেডি হও। আমাদের ক্লাসে সবাই অবশ্যই যেটা করতে হবে আপনাদের, সেটা কি বলেন তো? ক্লাস নোট। ক্লাস নোট এই জিনিসটা হলো মাস্ট। ওকে, ক্লাস নোট করতেই হবে। আচ্ছা, আমি বোর্ডে লিখি, ক্লাস নোট অবশ্যই করতে হবে। ওকে, চলেন। আনন্দ পাঠে তোমাদের কি কয়টা গল্প আছে কেউ বলতে পারবা? দেখি তোমরা নিজেদের বই কি কতটুকু চেনো। আর 9টি। 9টি। ওকে, ঠিক আছে। এই যে আমাদের, আচ্ছা আনন্দ পাঠে কথা আলাদা, এখন চারুপাঠ দেখে আগে, ঠিক আছে? চারুপাঠে তোমাদের সবচেয়ে বেশি গল্প আছে। আমার কাছে 10টি। চারুপাঠে কয়টা কয়টা? 9টা 9টা। এই যে দেখতে পাচ্ছেন, তাই না? গদ্য এবং কবিতা। তোমাদের কিন্তু বছরের শুরু থেকে তোমরা এগুলো পড়ছো। এই যে দেখো গদ্য কোনগুলো, সততার পুরস্কার, মিনু। সেই ছোটবেলা থেকে আমরা, আমাদের টাইম থেকে কিন্তু আমরা মিনু পড়ি। তারপরে নীল নদ আর পিরামিড দেশ, তোলপাড় তোলপাড় আমরা পড়েছি। আকাশ, মাদার তেরেসা, আমাদের লোকশিল্প কতকাল ধরে, কার্টুন, ব্যঙ্গচিত্র, পোস্টারের ভাষা। এই জিনিসগুলো আমরা খুব দ্রুত এগিয়ে যাব, ঠিক আছে? এই জিনিসগুলো আমি তোমাদেরকে রেগুলার পড়া দিয়ে দিব। তোমরা সবাই, আচ্ছা তোমরা বলো তো, একদম বুকে হাত রেখে বলো, তোমরা সবাই এই বিষয়গুলো পড়েছো না অলরেডি? অনেকবার Yes, করে sir. Yes, sir. অনেকবার করে পড়েছেন কিন্তু। ওকে ওকে, সবাই বুঝছি পড়েছেন। কিন্তু আমরা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি কোথায় জানো? বাংলা ব্যাকরণ অংশে। তোমাদের যে খালি বইয়ের ব্যাকরণ, অর্থাৎ তোমাদের যে এই বইয়ের ব্যাকরণ, খালি এইটুকু ব্যাকরণ দিয়ে কিন্তু ক্যাডেট কলেজের পরীক্ষা কভার হয় না, এটা তোমরাও জানো, তাই না? তোমরা নিজেরাও অনেক এক্সট্রা এক্সট্রা পড়েছো। মেইনলি ব্যাকরণ, যেটা বাচ্চারা তোমরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করো, এই ব্যাপারটা আমরা আগে বেশি দ্রুত এগোবো, ঠিক আছে? সো চারুপাঠ, দেখেন চারুপাঠে আমাদের আছে সততার পুরস্কার। প্রথম কয়েকটা গল্প আমরা দেখে নেই। সততার পুরস্কার, ঠিক আছে? এখানে যদি তুমি এই জায়গাটায় যাও, দেখো এই গল্পটার মূল উদ্দেশ্য কি জানো? এই গল্পটার মধ্যে এই যে একটা গল্প শেষ হয়ে গেলেই কিন্তু তোমার পড়া শেষ হয় না। এরপরে থাকে শব্দার্থ টিকায়, পড়বে কিভাবে, ঠিক আছে? নোট করো, ঠিক আছে? খাতায় লেখো একটা গল্প বা কবিতা কিভাবে পড়তে হবে। একটা গল্প কবিতা পড়ার জন্য তোমাকে ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স। রিড বিটুইন দ্য লাইন্স মানে বুঝো? মানে শুধু তুমি যে লিটারাল যেটা লেখা আছে ওইটাই পড়লা আর বুঝে ফেললে এমন না। তোমাকে ভেতরের অর্থটা পড়তে হবে, অর্থাৎ মেসেজটা পড়তে হবে, ঠিক আছে? আমি কি বলেছি আবার বলি তোমাদের, দেখো মেসেজ। মেসেজ মানে কি, আমরা টেক্সট করি না হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমরা কি আমাদের মনের কথাটা জানাই, তাই তো? সো ওই মেসেজটা তোমার প্রতিটা গল্পের জানতে হবে, তোমাকে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে। ঠিক একইভাবে যেমন সততার পুরস্কার গল্পের মেসেজটা কি, সততা, পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন, তাই না? এবং প্রতিটা গল্পের কি জানতে হবে আপনাদের, এই যে আপনাদের প্রতিটা গল্পের লেখক আছে মোহাম্মদ শহীদুল্লাহ। দেখেন মোহাম্মদ শহীদুল্লাহ লেখা অনেক
ওনার জীবনের ব্যাপারে অনেক কিছু কিন্তু আছে। এই দেখো, লেখক পরিচিতি। লেখক পরিচিতি সব তোমাকে মুখস্থ করতে হবে না, তোমাকে পড়তে হবে কি জানো? তোমাকে পড়তে হবে তার এই ব্যাপারগুলো অবশ্যই পড়বা সবার আগে। তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? দেখো, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা কিন্তু তোমাকে বুঝতে হবে যে কোন জিনিসটা আগে পড়তে হবে এবং কোন জিনিসটা তুমি প্রায়োরিটি লিস্টে পড়ে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, বা কোন জিনিসটা পড়তেই হবে না। সো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ক্ষেত্রে তোমার যেগুলো পড়তে হবে, তোমার তার সম্পাদনা, ঠিক আছে, তার শিশু পত্রিকা একটা ছিল শিশুদের জন্য, সো তোমাদের সাথে কিন্তু একটা সম্পৃক্ত জিনিস, আঙ্গুর, ঠিক আছে, এটা কিন্তু তার সম্পাদনায় কিন্তু এই পত্রিকাটা প্রকাশিত হয়েছে। তারপর তার লেখা রচনার মধ্যে ফেমাস হলো শেষ নবীর সন্ধানে এবং গল্প মঞ্জুরি। এই বিষয়গুলো তোমার কিন্তু জানতে হবে, এইটা হলো সর্বোচ্চ ইম্পর্টেন্ট, বইয়ের মধ্যে দাগায় রাখো অথবা নোট করে রাখতে হবে, ঠিক আছে। ইভেন দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা আমাদের হল আছে, তার নামে হল মানে কি জানো? ছাত্র মেইনলি ছাত্রদের ছাত্রদের রেসিডেন্সিয়াল জায়গা, অর্থাৎ আবাসিক জায়গা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবাসিক জায়গা আছে তার এই তার স্মরণে, ঠিক আছে। তিনি ভাষাতত্ত্ব নিয়ে অনেক কাজ করেছেন, ঠিক আছে, ভাষাতত্ত্ব নিয়ে উনি কিন্তু, উনাকে মোহাম্মদ শহীদুল্লাহ না বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নামে আমরা বেশি পরিচিত, তাই আমাদের কাছে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেই তাকে কিন্তু চিনি। সো গল্পটা পড়বেন। তারপরে কালকে আকাশ স্যার আপনাদের বিজিএস বইটা এভাবে কিন্তু গাইড করে দিয়েছেন না ভালো মতো, যে কিভাবে পড়তে হবে, কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ, এটা দাগিয়ে দিয়েছেন আকাশ স্যার? Yes, sir. ওকে, Yes, ওকে, sir. ওকে, চলেন আমরা দেখি। তারপরে দেখেন, সৃজনশীল প্রশ্ন ক্যাডেট কলেজের জন্য তোমার আপাতত কি লাগবে না, বাট তোমার বাংলা বই দেখো, বাংলা বইয়ের আনন্দ পাঠ ও চারুপাঠ, মিউট করে রাখো সবাই। বাংলা বইয়ের আনন্দ পাঠ যে অংশটা আছে বাংলা বই এবং চারুপাঠটা আছে, অবশ্যই তোমার এমন ভাবে পড়তে হবে যেন তোমার কোনো ডাউট না থাকে, ঠিক আছে, তোমাকে যে কোনো কোণা থেকে প্রশ্ন করা হলেও যেন তুমি পারো। মুক্তা বিশ্বাস আইডি থেকে জয়েন করেছো, কাইন্ডলি মিউট করে রাখো, তাছাড়া কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। আমি আবার বলছি, মুক্তা বিশ্বাস, তুমি মিউট করে রাখো তোমার আইডিটা। এখন অনেকেই আনমিউট করে রাখছে, ব্যাপার কি? সবাই ক্লাসটা মিউট করো, মানে মাইকটা মিউট করো সবাই, তাছাড়া আমি কিন্তু তোমাদের সবাইকে মিউট করে দিতে বাধ্য হব। তোমরা তোমরা শুনতে পাচ্ছ না আসলে যারা এই কাজ করতেছো। আমি আপাতত কিছুক্ষণের জন্য তোমাদের সবাইকে মিউট করে রাখবো। হুম, ওইটা আমি তোমাদেরকে আবার প্রশ্ন করার সুযোগ দেবো, হাত তুলে রেখেছো অনেকে, কোনো সমস্যা নাই, ক্লাসে একটা নির্দিষ্ট টাইম পাবে তোমরা প্রশ্ন করার জন্য। আচ্ছা, ওয়েট করো একটু। ওকে, আমার কথাগুলো আগে শোনো। ক্লাসে কিছু জায়গা থাকতে পারে যেগুলো আমরা হয়তো বা বুঝতে পারতেছি না, বা আবার জিজ্ঞাসা করতে হবে, এটা নর্মাল, ঠিক আছে, আমার এই বয়সে এসেও আমার ইউনিভার্সিটির ক্লাসে গিয়ে এমন হয়, তো তোমাদেরও হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু আগে ক্লাসের ফ্লোটা যেতে দিতে হবে। আমি কিন্তু তোমাদের অলরেডি সততার পুরস্কার গল্পে তুমি কোনগুলো কিভাবে পড়বে এগুলো কিন্তু জানিয়ে দিয়েছি, ঠিক আছে, লেখক পরিচিতির মধ্যে কোনটা বেশি করে পড়তে হবে, তারপরে এই এই পাঠের উদ্দেশ্যটা কি, আমরা কেন পড়বো সততার পুরস্কার, এটা জেনেছি। তারপরে এগুলো কিন্তু মুখস্থ পড়া, এগুলো অবশ্যই পড়তে হবে, ঠিক আছে, পড়তে হবে, বাট এখানে আমরা এই 3 মাসের প্রস্তুতিতে ক্লাসে এগুলো পড়ে সময় নষ্ট করবো না, কারণ এখানে বোঝার কিছু আপনাদের নাই, ঠিক আছে। আমরা যে এগুলো তো ছোটবেলা থেকেই পড়তেছি, একদম বছরের শুরু থেকে পড়তেছি, ছোটবেলা না হলেও তোমরা তো ছোটবেলায় আছো। দেখো, নূর মানে যে আলো, পুঁজি মানে কি সম্বল বা মূলধন, তারপরে দেখো দোহাই মানে কি, দোহাই দেওয়া মানে কি শপথ বা কসম, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা জানি। পরের যে গল্পটা আছে, পরের গল্পটা দেখো, মিনু, তাই না, মিনুর যে পৃথিবী, মিনুর পৃথিবী নিয়ে একটা গল্প আছে, মিনুর তার পৃথিবীটাকে কিভাবে তৈরি করে রেখেছে, অসাধারণ একটা গল্প, তাই না। মিনু গল্পটা যখন পড়ি তখন আসলেই মনে হয়, দেখো, মানে জীবন আসলে সবার সেম না, আমরা আসলে অনেকটাই প্রিভিলেজ, তাই না। বিশেষ করে বিশেষ চাহিদাপন্ন শিশুদের জন্য যখন চিন্তা করা হয়, আমরা যখন চিন্তা করি, যারা মানে
বিশেষ চাহিদা সম্পন্ন। এই পৃথিবীতে এমন অনেকে আছে যারা হয়তোবা দেখতে পায় না, কথা বলতে পারে না, অথবা কানে শুনতে পারে না। তারা কিন্তু অবশ্যই কি স্পেশাল কেয়ার দরকার তাদের। তারা এই পৃথিবীর সকল মানুষের থেকে কিন্তু আলাদা, তাই তো? ওকে, সমস্যা নেই, তোমাদেরকে আনমিউট করার পারমিশন দিব, বাট একটু পরে, ঠিক আছে? একটু পরে। এই মিনু গল্পটাও এরকম একজনকে নিয়ে, এরকম একজন তোমার বয়সী মেয়ে নিয়ে। সে বোবা। সে শুধু বোবা না, এখানে বলা আছে সে ঈষৎ কালা, অর্থাৎ সে কানেও শুনতে কম পায়। ওকে, আচ্ছা, হ্যান্ড রেজ করে রেখেছে অনেকে। চলো একটু ক্লাসের মধ্যে একটু আমরা কোয়েশ্চেন নেই। আচ্ছা, মোহাম্মদ সিনান, সিনান বলো তোমার প্রশ্ন কি? স্যার, আমাদের ক্যাডেট এক্সামে কি আমাদের ক্যাডেট এক্সামের জন্য কি আমাদের মূলত এই আনন্দপাঠ বইটার সাথে চারুপাঠ বই তো আছেই, আমাদের এর সাথে কি আনন্দপাঠ বইটাও পড়া লাগবে? জি, পড়তে হবে, কারণ আনন্দপাঠ আপনার টেক্সট বুক, ঠিক আছে? এখান থেকেও প্রশ্ন আসবে, কিছু না কিছু এক মার্ক হলেও আসতেই পারে। সো ইয়েস রিস্ক স্যার, নেওয়ার থ্যাংক ইউ। দরকার নাই, যেহেতু টেক্সট বুক অবশ্যই পড়বে। মোহাম্মদ থ্যাংক তামিম, ইউ স্যার। তোমার কোয়েশ্চেনটা বলে ফেলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলো। স্যার আমি তামিমের আম্মু। আচ্ছা, জি বলুন। স্যার এই যে আমরা ইংরেজি প্রথম পত্রে যেটা যেরকম প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে, যেমন এই এই যে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ না নাউন, তারপরে স্পেলিং এরকম কিছু জানি। বাংলা প্রথম পত্রে যে বইটা আছে ওইটা থেকেও কি প্রত্যেকটা ওয়ার্ডে এরকম জানতে হবে যে এইটা অব্যয় না ক্রিয়া না বিশেষণ? এটা আপনি যেটা ভাবতেছেন এটা হলো হার্ডওয়্যার। মানে বাংলা বইয়ে প্রতিটা গল্পে না হলেও কয়েক হাজার শব্দ আছে, সবগুলো এভাবে জানা সম্ভব না। তার বরং শিখতে হবে অব্যয় কখন হয়, বিশেষ্য কখন হয়, বিশেষণ কখন হয়। তাহলে ওকে যে কোনো শব্দ দিলেই ও পারবে। সো আমরা লং কাটে চিন্তা না করে শর্টকাটে চিন্তা করবো একটু। আমরা ব্যাকরণটা ভালো মতো কনসেপ্ট বুঝলেই ওকে পৃথিবীর যে কোনো কোণার থেকে শব্দ এনে দিলেও ওরা সবাই পারবে। সো একটু মানে আমাদেরকে ইজিলি চিন্তা করতে হবে এইসব বিষয়ে। ঠিক আছে স্যার। ওকে, তারপরে আফরা, আফরা বলো। স্যার, আসসালামু আফরা রহমান আলাইকুম। নয়, ওয়ালাইকুম আসসালাম। জি, সবাই সালাম দিতে হবে না, ক্লাসের শুরুতে সালাম দিলে আর সালাম দিতে হবে না, ঠিক আছে? স্যার, বারবার। ওই, ওকে, স্যার, গাইডের যে এমসিকিউ গুলো আছে অতিরিক্ত, ওগুলো কি পড়তে হবে নাকি শুধু রিডিংটা পড়লে হবে? গাইডের অতিরিক্ত এমসিকিউ তুমি প্র্যাকটিসের জন্য পড়তে পারো। তুমি যদি মেইন কথা আবার সেম, তুমি যদি গল্পটা ভালো করে পড়ো, তোমাকে পৃথিবীর যে কোনো মানুষ কোশ্চেন করলেও তুমি ওইটা পারবা। মেইন কথা কি, বইটা ভালো করে পড়লে তোমাকে যত ঘুরায় পেঁচাই, যতই কোনা থেকে কোশ্চেন করি, তুমি পারবেই, তাই না? ওকে। জি স্যার, আরেকটা প্রশ্ন হলো কি স্যার, ভাইবা কিভাবে হবে, মানে ভাইবা কি প্রশ্ন করতে পারে? ভাইবা অনেক পরের বিষয় আম্মু, তুমি হলো আপাতত রিটেনের জন্য আমরা ফোকাস করি। ভাইবাতেও তোমাকে বইয়ের থেকে কোশ্চেন করতে পারে, ন্যাচারাল কোশ্চেন করতে পারে। ভাইবার কনসেপ্টটা অনেক বড়, ঠিক আছে? ওইটা হইলো সিলেবাসের একাডেমিকের মধ্যে না শুধু, ওইটা আরো বিষয় আছে, তোমাকে গান গাইতেও বলতে পারে, ঠিক আছে? ওইটা আলাদা বিষয়, ওইটা পরের বিষয়। ওকে, এবার দেখি নাফি। নাফি, নাফি আগে বলো, তারপর জুলকারনাইন বলবে। নাফি তাড়াতাড়ি বলো কোশ্চেনটা। স্যার, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় কি আনন্দবাড় থেকে কিরকম প্রশ্ন হবে? ছোট প্রশ্ন নাকি বড় প্রশ্ন? বড় প্রশ্ন আসার চান্স কম, তবে এভাবে বলতে হয় না, বাট আনন্দপাঠ থেকে কম প্রশ্ন আসে। আনন্দপাঠ তো তোমাদের আহ চারুপাঠের চেয়ে মোটামুটি কম আসবে, বাট তোমাদের কিন্তু ব্যাকরণ থেকে অনেক কিছু আসে, কারক টারক চলে আসবে এবার, ঠিক আছে? সো একটু কেয়ারফুললি আমাদের ব্যাকরণটা পড়তে হবে। আচ্ছা স্যার। সো এই টাইপ প্রশ্ন কেউ করো না যে এটা থেকে কতগুলা কোয়েশ্চেন আসে। আমি তো জানি না, আমি তো কোয়েশ্চেন করি না, তাই না? আমি যেটা করতে পারি, আমার টিচার যারা আছে তারা কেমন কোয়েশ্চেন করতে, এটা ভেবে তোমাদের জন্য কোয়েশ্চেন তৈরি করতে পারি, তোমাদেরকে প্র্যাকটিস করাতে পারি। জুলকার নাইন বলো, তোমার কোয়েশ্চেনটা বলো। জুলকার নাইন, তোমার কোয়েশ্চেনটা বলতে পারো। স্যার, আমার ভুলে হাত উঠে গেছে। আচ্ছা, ঠিক আছে, চলেন। মিনু গল্পটা মূলত আমাদের যে পুরা গল্পে মিনুর যে মিট সেফের কাহিনী আছে, উনুনটাকে যে রাক্ষসী বলেছে, অনেক কিছু পার্সপেক্টিভ তুলে ধরেছে। মূলত তার একটা নিজস্ব জগৎ সে তৈরি করে ফেলেছে। আমরা যারা ধরেন প্রিভিলেজ না, মিনু তো প্রিভিলেজ না, বাবা মাও মারা গিয়েছে, প্লাস সে শারীরিক দিক থেকে কি বিশেষ চাহিদা সম্পন্ন। তার জীবনটা কিন্তু আমাদের থেকে কঠিন। আমরা একটা স্বাভাবিক জীবন যাপন করতেছি, আমরা একটা ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করেছি। আমরা কিন্তু কারো মনে হচ্ছে না যে কারো দয়া মায়ায় চলছি, তাই না, সমাজে? কিন্তু মিনুর ক্ষেত্রে
জীবনটা এমন না, জীবন আসলে সবার জন্য এক না, মিনু তার প্রমাণ। ওকে, আমরা যে কাজটা করব, মিনু গল্পের দেখেন পাঠের উদ্দেশ্যটা কি, তো শব্দার্থগুলো সব ভালো মতো পড়বে। আমি যে আজকে যেগুলো দেখাচ্ছি অবশ্যই কি করতে হবে জানো, নেক্সট দিন পড়ে আসতে হবে। আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি, সততার পুরস্কার দিয়েছি, এগুলো পড়তে হবে, এগুলো পড়ে রাখবে। এবং দেখো পাঠের উদ্দেশ্য, বিশেষ চাহিদাপূর্ণ সম্পন্ন মানুষের জন্য আমাদের মমত্ববোধ জাগানো, ঠিক আছে, জাগ্রত করা। মমত্ববোধ আসছে কই থেকে জানো, আমরা মমতা বলি না, তোমরা মমতা শব্দটা শুনেছো? মমতা মানে আদর, বা আমাদের যে একটা কি বলে আন্তরিক একটা অনুভূতি, সেই বোধের নাম, ঠিক আছে। মমতার আরেকটা শুদ্ধ বাংলা হলো মমত্ববোধ। এইটা আমাদের মনের মধ্যে জাগিয়ে তোলা, ঠিক আছে। আমাদের সবার মধ্যে একটা ভালো মানুষ আছে। মানুষ কিন্তু ন্যাচারালি কেউ খারাপ হয় না, ন্যাচারালি কেউ স্বার্থপর হয় না। সে এই পৃথিবীটা তাকে আস্তে আস্তে বানায় তোলে, বা তার পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে হয়ে ওঠে। ন্যাচারালি আসলে সব মানুষই কি ভালো ছিল, তাই তো। সো এই যেটা কি, যার মধ্যে তোমার মনে হচ্ছে নাই, তার মধ্যে আসলে কি ঘুমিয়ে আছে, তাই তো। তার মধ্যে কি নিদ্রায় আছে। তো এই জন্য এখানেই বলেছে জাগ্রত করা, সৃষ্টি করা কিন্তু বলে নাই। এখানে বলেছে জাগ্রত করা। জাগানো যাবে কাকে, যে ঘুমিয়ে আছে, তাই না। যে ঘুমিয়ে আছে তাকেই তো তুমি জাগাবে। সো আমাদের সেই মমতাটা জাগিয়ে তুলতে হবে। পাঠ পরিচিতিতে দেখো একটা সারাংশ টাইপ দেওয়া থাকে, একটু পড়ে ফেলি। বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই সমাজ। আমাদের এই সমাজে এই যে বললাম বিভিন্ন রকমের মানুষ থাকে, কেউ সুস্থ, কেউ বা পুরো সুস্থ নয়। তোমার আশেপাশে হয়তো তুমি বিশেষ চাহিদা সম্পন্ন কাউকে পেতে পারো, স্কুলে বা তোমাদের সমাজে। বাক প্রতিবন্ধী, এখানে বাক প্রতিবন্ধী, বাক শব্দটা কোথায় ইউজ হয় জানো? বাক মানে কথা বলা, ঠিক আছে। বাক প্রতিবন্ধী মানে তার, সে কথা বলতে পারে না। মানুষও আমাদের সমাজে প্রায় দেখা যায়। ছোট্ট মেয়ে মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী, অর্থাৎ ও কথা বলতে পারে না, ও শুনতেও ও ঈষৎ কালাও, এটা বলা হয়েছিল, তাই না। তার বাবা মানেই, তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না। সে কিন্তু একটা ক্ষমতার প্রতীক। ক্ষমতা বলতে কি, সে শক্তির একটা প্রতীক। কারণ এত কিছুর পরেও আমরা তো একটু কি বলে, একটু পরীক্ষায় কম মার্কস পেয়েছি, আমরা কি হতাশ হয়ে যাই, আমরা ডিপ্রেশনে চলে যাই। এই যুগের কিছু টার্ম আছে তোমাদের, তাই না, ডিপ্রেশনে চলে গিয়েছি। কিন্তু মিনু এত কিছুর পরে সে কিন্তু জীবনকে তুচ্ছ মনে করে না। দূরসম্পর্কীয় এক আত্মীয়ের বাসায় তাকে থাকতে হয়। সেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ। অখণ্ড মানে কি জানো, যা খণ্ড না, ভাঙা না, একদম কি সম্পূর্ণ, ঠিক আছে। অখণ্ড শব্দটার অর্থ কি জানো, এখানে ইউজ হয়েছে, এখানে সম্পূর্ণ অর্থে, মানে ফুল মনোযোগ। শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গেও সে মিতালি পাতিয়েছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয়। দেখো, সে মানুষের সাথে কথা বলতে পারে না, সে কিন্তু মানুষ, আসলে মানুষও তাকে, ক্লাসটা আটকে গেছে, ক্লাসটা আটকে যায় নাই তো, ক্লাসটা চলছে। এটা তোমার নেটওয়ার্কের কারণে হতে পারে, কারণ আমি নিজেও আরেকটা ডিভাইসে দেখছি ক্লাসটা চলছে। দেখেন, শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গে সে মিতালি পাতিয়েছে। যেটা বলছিলাম সেটা হলো যে মিনু হয়তো মানুষের সাথে কথা বলতে পারে না, কিন্তু সে কিন্তু ভাব জমিয়েছে কার সাথে, নেচারের সাথে, প্রকৃতির সাথে। ভোরবেলাকার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতেই তার ভাল লাগে। হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে। পাশের বাসায় কোনো এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে করে একদিন তার বাবাও ফিরে আসবে। ছোট মানুষ, তার মনে সে আশা জাগ্রত হয়। পিতার জন্য মনে মনে অপেক্ষা করে কিশোরী। হলদে পাখি আসে কিন্তু তার পিতা আসে না, এই কষ্ট তার একান্ত নিজস্ব। কি একটা মানে মানে কি একটা অসাধারণ একটা ট্র্যাজেডি, তাই না। একটা ট্র্যাজেডি, ট্র্যাজেডি মানে জানো করুণ রস, ঠিক আছে। এই গল্পের মধ্যে একটা মানে একটা স্যাডনেস, একটা দুঃখ, এটা কিন্তু তোমার মধ্যে চলে আসে, তাই না। এই গল্পটা পড়েছিলে, কিন্তু এই অংশটায়, এই যে তার বাবা কখনো ফিরে আসবে না, এটা দেখো বলতে গেলেই তোমার কষ্ট লাগবে, পড়তে গেলেই তোমার কষ্ট লাগবে। এ দ্বারা বোঝায় সমাজে আসলে সবার জীবনটা এক না, সবার জীবনে আলাদা আলাদা গল্প আছে। এই ব্যাপারটার প্রতি আমাদের মমত্ববোধ জাগাতে হবে। এই ব্যাপারটাই হলো মিনু গল্পের শিক্ষা। আমরা পড়াশোনা করছি ক্যাডেট কলেজে পড়তে, মানে চান্স পাওয়ার জন্য, বাট পড়াশোনার একটা আরেকটা বড় উদ্দেশ্য আছে। সেটা কি জানো, বলতো পড়াশোনার আরেকটা বড় উদ্দেশ্য কি? তার জন্য কি জ্ঞান স্যার অর্জন সেটা নিজেকে করার ভালো জন্য জ্ঞান করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। জ্ঞান অর্জন করার জন্য। ইয়েস, আচ্ছা ওকে, সবাই এখন মিউট করো। জ্ঞান অর্জন করার জন্য, এটা ঠিক আছে, ঠিক আছে, জ্ঞান অর্জন করার জন্য। তারপরে বেশি হলো একটা
মানে ভালো মানুষ হিসেবে তৈরি হওয়ার জন্য, মানুষের প্রতি একটা মানে ইতিবাচক মহত্ববোধ যে করার জন্য। তার প্রতি যদি আন্তরিকতা, একটা মানুষের তুমি ক্ষতি করবা না ইচ্ছাকৃতভাবে, এটা কিন্তু আমাদের মধ্যে আসে। সো তারপর লেখক পরিচয় দেখো, বলাই চাঁদ মুখোপাধ্যায়, তিনি মূলত পরিচিত হলো বনফুল নামে। তার অনেক এরকম ছোট ছোট গল্প আছে, করুণ রসাত্মক গল্প আছে। তিনি ভারতের বিহারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি পেশায় কি ছিলেন? চিকিৎসক। এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক আসতে পারে যে কোন গল্পের লেখক বা কে পেশায় চিকিৎসক ছিলেন, এরকম কিন্তু আসে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করলেও সাহিত্যের প্রতি তার অনেক আগ্রহ ছিল, এরকম আমাদের অনেকে হয়। আর পেশায় ডাক্তার উকিল হয়ে গিয়েছে, কিন্তু আসলে সে কি গান গাইতে ভালোবাসে, সে কবিতা লিখতে ভালোবাসে। তার ক্ষেত্রে ছিল ব্যাপারটা অনেকটাই এরকম। ওকে, সবাই মিউট করে রাখো, কি জানে আনমিউট করে রেখেছো। ফারহানা হোসেন এই আইডি থেকে যেই জয়েন করেছো, মিউট করে রাখতে হবে। আপাতত আমি মিউট করে দিয়েছি। দেখো, বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্য লোকে, বহুবর্ণ, অনুগামিনী, এগুলো মনে রাখতে হবে তোমার। এগুলো কিন্তু তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ। ওকে, শেজাদ খান ইশাদ কি কিছু বলতে চাও? তোমরা কিন্তু মিউট করছো না প্রপারলি। ফারহানা হোসেন এই আইডিটা থেকে কে ক্লাস করছো একটু বলো তো। ফারহানা হোসেন, স্যার আমি তুমি মাইক্রোফোনটা তোমার আনমিউট হয়ে আছে, অর্থাৎ তোমার কথা শোনা যাচ্ছে ওই পাশ থেকে, ঠিক আছে, তোমার সাউন্ড শোনা যাচ্ছে। তুমি মিউট করে দাও, তাহলে আমি প্রপারলি ক্লাস করতে পারবো। আচ্ছা, তুমি কিছু করতে হবে না, আমি তোমাকে মিউট করে দিচ্ছি, তুমি জাস্ট কিছু করো না, ঠিক আছে? তুমি যখন কথা বলবে তখন আনমিউট করে কথা বলবে। ওকে, দেখেন, সো এইগুলো কিন্তু তোমার পড়তে হবে। ওকে, দেখেন, তার একটা উল্লেখযোগ্য পুরস্কার ছিল, সেটা হলো পদ্মভূষণ। ওকে, সো এই গল্পটাও খুব ভালো মতো পড়বেন। কমেন্ট বক্সে একটু জানান যে আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি যে কোন জিনিসগুলো পড়তে হবে এবং গল্পের মেইন মেসেজটা বুঝিয়ে দিচ্ছি, এই বোঝানোটা কি তোমাদের মানে বুঝতে অসুবিধা হচ্ছে নাকি বুঝতে পেরেছো কি প্রপারলি? বুঝতে পারলে ইয়েস লেখো, না বুঝতে পারলে নো লিখবা, ঠিক আছে? এই যে মিনু গল্পের যে শিক্ষাটা, তারপরে সততার পুরস্কার, এগুলো কি বুঝতে পেরেছো প্রপারলি? ওকে, স্যার, স্যার। ফারহান, তুমি কিন্তু আবার আনমিউট করে রেখেছো, আমি তোমাকে বলেছিলাম কিছু না করতে। আমি তোমাকে মিউট করে দিচ্ছি, সমস্যা নাই তো। তুমি আর কিছু চেপো না, জাস্ট। ওকে, তোমার সাউন্ড শোনা যাচ্ছে তো, এই জন্য ক্লাসে অসুবিধা হচ্ছে। ওকে, এরপরে দেখো গল্প, নীল নদ আর পিরামিডের দেশ। স্যার অটোই হয়ে যাচ্ছে। অটো হয়ে যাচ্ছে না, তুমি অটো আনমিউট করতেছো। তুমি যেটা করতেছো ওটার উল্টা করতে হবে, বুঝতে পেরেছো? তুমি যেটা করতেছো ওইটাতে তোমার সাউন্ড শোনা যাবে, তুমি আবার ওইটা ট্যাপ করো যেটা করেছো। তুমি আবার মাইক্রোফোনে ট্যাপ করো, তাহলে মিউট হয়ে যাবে। জি, এখন মিউট আছো তুমি। দেখো, নীল নদ আর পিরামিডের দেশ, এটা সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী অনেক ঘুরে ঘুরে, আমরা বর্তমানে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি, ট্রাভেল ব্লগ, তাই না? ঘুরে ঘুরে বেড়ায়। তারপরে এই ভিডিওগুলো কি দেখে ভালোই লাগে, যে ইউরোপে ঘুরে ইয়েস স্যার, বেড়াচ্ছে। বিভিন্ন এর দেশে যায়। হ্যাঁ, বিভিন্ন দেশে যাচ্ছে। তুমি কি একজন ট্রাভেল ব্লগারের নাম বলতে পারবে? কেউ একজন, চ্যাট বক্সে বলতে হবে, চ্যাট নাদির বক্সে অন দ্য বলতে গো। পারবে? ইয়েস, নাদির অন দ্য গো খুব সুন্দর সুন্দর কিছু ট্রাভেল ব্লগ বানায়, তাই না? ওই যুগে তো ভিডিও ছিল না, ইউটিউব ছিল না, কিন্তু ওই যুগে কিন্তু মুস্তাফা আলীর মতো মানুষজন ছিলেন, ঠিক আছে? তারা কি করতেন বলতো? তারা ঘুরে ঘুরে, তিনি বিশেষ ঘুরে করে ঘুরে সেটা দেশে, নিয়ে বই লিখতেন। তার তার পার্টিকুলারলি কিছু বই আছে, যে এই বইটা খুবই ফেমাস একটা বই। দেখো, দেশে বিদেশে, ঠিক আছে, এখান থেকে অনেকগুলো তোমার এসএসসি লেভেলেও কিন্তু একটা গল্প পাবা ইন ফিউচার। মানে এখানে তুমি যেগুলো গল্প পাবা, এখানে ম্যাক্সিমাম তোমার দেখবা যে হলো বিভিন্ন দেশ, বিভিন্ন কালচার, বিভিন্ন দেশের পরিস্থিতি, তারপরে খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাস মানে কি? খাওয়া দাওয়ার যে অভ্যাসটা, এটা কিন্তু দেশে দেশে ভ্যারি করে বা আলাদা। তো এখানের ক্ষেত্রেও নীল নদ আর পিরামিডের দেশ কোন দেশ বলতো? ঈশ্বর। স্যার মিশর। মিশর। মিশর, তাই না? ইজিপ্ট। মিশর বা ইংরেজিতে আমরা বলি মিশর। ইজিপ্ট। ইজিপ্ট। ইজিপ্ট, ইজিপ্ট হলো আচ্ছা, এমন আর একটা একটা দেশের প্রশ্ন নাম ছিল।
জি বলো। পদ্মভূষণ কেন দেওয়া হয়? পদ্মভূষণ সাহিত্যকর্ম বা আর্ট সেগমেন্টে বা এই যে কি বলে গান বা সাংস্কৃতিক দিক থেকে কোনো একটা ইন্ডিয়ার একটা খুব বড় পুরস্কার এটা, ঠিক আছে? খুবই একটা ন্যাশনাল লেভেলের পুরস্কার, ন্যাশনাল অ্যাওয়ার্ড। আমাদের কি দেওয়া হয় বলতো? আমাদের ক্ষেত্রে 21শে পদক দেওয়া হয় না, তারপরে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় না। ইন্ডিয়ার ক্ষেত্রে ধরো এরকম একটা পুরস্কার হলো পদ্মভূষণ। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। সো এই গল্পটায় মূলত একটা ছোটখাটো রিটেন ট্রাভেল ব্লগ তোমরা দেখো, ঠিক আছে? ট্রাভেল ব্লগ, মিশরে ঘুরতে যাওয়ার তার যে অভিজ্ঞতা, শিক্ষার্থীদের ভ্রমণে আগ্রহী করে তোলা। এখানে তোমার পাঠের উদ্দেশ্য হলো, তোমার দেখবা যে পাঠ যখন পড়বা তখন মনে হবে যে ঘুরতে যাই, একটু মিশরে ঘুরে আসি, দেখি অন্য দেশের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে জানা। ইতিহাস মানে কি? হিস্ট্রি। আর সংস্কৃতি মানে হলো কালচার, ওই দেশের কালচার, মানুষ কি খায়, কেমন পোশাক পরিধান করে, সবকিছু কিন্তু উঠে আসে সংস্কৃতির মধ্যে। তো এটা জানাই আমাদের মূল উদ্দেশ্য। আর যেহেতু বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি হলো কি মিশর, প্রাচীনকাল থেকে মিশরের মিশরীয় সভ্যতা। নীলনদকে ঘিরে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা বা ইজিপশিয়ান সিভিলাইজেশন। মিশরের আবহাওয়া শুষ্ক, শুষ্ক মানে কি ড্রাই, তাই না? মানে শুকনা বা শুকনো। গরম। এই জন্য শুধু গরম না, গরম কিন্তু দুই রকম আছে। আমাদের গরমটা কি রকম জানো? আমাদের আর্দ্র গরম, তুমি অনেক ঘেমে যাবা। কিন্তু মিশরের গরমটা কেমন? শুষ্ক গরম, মানে এখানে কিন্তু ঘাম হয় না, অনেক শুকনা। জি আবার বলো। রাম্য রচনা কি? রম্য রচনা, রম্য রচনা মানে হলো মজার হাস্যরসাত্মক যে লেখা বা রচনা, ঠিক আছে? মানে কমেডি, আমরা কমেডি বলি না, কমেডি মুভি, ওই রকম কমেডি লেখাকে বলা হয় রম্য রচনা। পানি। স্যার, আচ্ছা ওইটা পর, হ্যাঁ বলেন। স্নাতক অর্থ কি? স্নাতক মানে আমি ভার্সিটিতে যে ডিগ্রিটা পড়ছি এটা হলো স্নাতক। আমি কোশ্চেন করার সুযোগ দিব, আগে আমি এটুকু শেষ করে নিই, ঠিক আছে? আমি হ্যান্ড রেজ ওকে করতে স্যার। বলবো, কোনো সমস্যা নেই। দেখেন মিশরের সভ্যতা, আমি মিশরের আবহাওয়াকে বললাম শুষ্ক, শুষ্ক মানে হলো ড্রাই। হিট কিন্তু দুই রকম, একটা কি, একটা কি আমাদের আর্দ্র যেটা মানে ঘাম হয় অনেক, কিন্তু মিশরে কিন্তু ওই রকম না। মিশরের শুষ্ক বলে ওই সভ্যতার অনেক নিদর্শন কালের কবলে হারিয়ে যায়নি, ঠিক আছে? উত্তর পূর্ব যেখানে দেখবা যে নদী প্রবাহ আছে, নদীর প্রবাহ আছে, ওইখানেরকার সভ্যতার নিদর্শন গুলো পাওয়া যায় না। কারণ কি? নদী ভাসিয়ে নিয়ে চলে যায় বা পানি স্রোতে কি ক্ষয় হয়ে যায়। কিন্তু মিশরে কিন্তু এটা হয় নাই। উত্তর পূর্ব আফ্রিকার এই দেশটির বিশেষ করে কায়রো শহরে, কায়রো শহরের কিন্তু শহরটার নামও মনে রাখতে হবে, পরিচয় তুলে ধরা হয়েছে পঠিত রচনায়। পঠিত মানে কি জানো? পাঠ করা হয়েছে এমন, মানে এই রচনায়। রচনাটি সৈয়দ মুজতবা আলীর জলে ডাঙায় গ্রন্থ থেকে। খুব ইম্পর্টেন্ট, তোমাদের যে রচনাগুলো আছে অর্থাৎ বইয়ে যে আহ গল্পগুলো আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এগুলো ওই লেখকের বা ওই কবি সাহিত্যিকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এগুলো তো ছোট ছোট গল্প কবিতা, কিন্তু এটা কোনো একটা বড় বইয়ের অংশ, তাই না? এই বইয়ের মধ্যে ধরো আরো গল্প ছিল, আরো উপন্যাস আকারে ছিল, হয়তো বা সংক্ষেপিত করে দিয়েছে বা শর্ট করে দিয়েছে। তো এরকম যেগুলোতে দেওয়া আছে অবশ্যই তোমার এটা মনে রাখতেই হবে। ওকে, বই একদম ভাজা ভাজা করতে হবে, একদম মেইন কথা। গ্রন্থ থেকে সংক্ষিপ্ত ও পরিমার্জন করে সংকলন করা হয়েছে। এই রচনায় এসেছে চারদিকে মরুভূমি ঘেরা ঐতিহাসিক কায়রো শহর, কায়রোর অদূরে গিজে অঞ্চলে অবস্থিত পিরামিড ও মিশরের ভুবন বিখ্যাত মসজিদের প্রসঙ্গ, ঠিক আছে? মানে পিরামিড এবং মিশরের ভুবন বিখ্যাত বলতে পুরা পৃথিবী বিখ্যাত, এরকম বুঝি। ভুবন মানে কি? পৃথিবী। এসবের আকর্ষণে সারা বিশ্বের পর্যটকরা ছুটে যায় কায়রো অভিমুখে। পর্যটক মানে কি বলতো? ট্যুরিস্ট বা যারা ঘুরতে যায় তাদেরকে বলা হয় পর্যটক। তুমি অন্য একটা দেশে ঘুরতে গেলে তুমি সে দেশের পর্যটক। কায়রো শহর আলোয় ভরে যায় রাতের বেলায়। রেস্তোরাঁগুলো, আমরা রেস্টুরেন্ট বলি ইংরেজিতে, আর রেস্তোরাঁ দেখছো, এই রেস্তোরাঁ কিন্তু অ্যাকচুয়াল অরিজিন শব্দটা, একদম অরিজিন কি শব্দটা হলো রেস্তোরাঁ থেকে ভেসে আসা নানা রকম খাবার দাবারের সুগন্ধ বাড়িয়ে দেয় পথচারীদের ক্ষুধা। অদূরে এই গিজে শহরে রয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার আকর্ষণ ও পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি। তুমি যদি সপ্ত আশ্চর্য সম্পর্কে না জানো, তুমি গুগলে যদি লেখো যে সেভেন ওয়ান্ডার্স, সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, তুমি এমন 7টা পাবে, যার মধ্যে ইন্ডিয়ার তাজমহল আছে। আনফরচুনেটলি বাংলাদেশের কিছু নাই, ঠিক আছে?
সেই স্যার সাত চীনের গ্রেট আশ্চর্যের ওয়াল মধ্যে অফ চায়না আছে। অবশ্যই চীনের গেট ওয়াল আছে, ওই জন্য বলো আনফরচুনেটলি কি বাংলাদেশের কিছু নাই। মিশরের পিরামিডও কিন্তু সেভেন ওয়ান্ডার্স এর একটা। পিরামিড নির্মিত হয়েছিল মিশরের প্রাচীন সম্রাট ফারাওদের মৃতদেহ মমি হিসেবে কবরস্থ করে রাখার জন্য। কবরস্থ মানে মানে কবর দিয়ে রাখার জন্য, ঠিক আছে। মমি মানে তো নিশ্চয়ই জানো, মানুষের ডেড বডি অর্থাৎ মারা যাওয়ার পর তার যে মৃতদেহ এটাকে সংরক্ষণ করার জন্য, ঠিক আছে। এটা কি হাজার হাজার বছর টিকে এক থাকবে ধরনের কাপড় এরকম পেঁচে করে রাখে রাখার স্যার। জন্য। এক্স্যাক্টলি। ওকে, এবার দেখেন, পাথরের চাই দিয়ে তৈরি বিশালাকার সমাধি স্তম্ভ এটি। নীলনদ আর পিরামিডের পরেই মিশরের অতুলনীয় আকর্ষণ হচ্ছে সেখানকার ভুবন বিখ্যাত অপূর্ব সৌন্দর্যের মসজিদ গুলো। আচ্ছা, মসজিদের কথা লাস্টে বলেছে। এই জন্য এসবের টানেই সমজদার ও ভ্রমণ পিপাসু মানুষ, সমজদার মানে যে বোঝে, যার বিবেচনা বোধ আছে, ঠিক আছে। আর ভ্রমণ পিপাসু মানে যে ভ্রমণ করতে পছন্দ করে। তো এটা কিন্তু মনে রাখতে হবে, সমজদার এবং ভ্রমণ পিপাসু ওয়ার্ড গুলোও জানতে হবে আর কি, নিজের থেকেই জানতে হবে। এখানে দেখো, রবীন্দ্রনাথের সান্নিধ্যে 5 বছর লেখাপড়ার পর শান্তিনিকেতন থেকে স্নাতক হন। আচ্ছা, স্নাতকের কথা জিজ্ঞেস করেছিল অনেকে, স্নাতক মানে কি জানো? অনার্স। আমরা বলি না যে অনার্স পাস করছে ইয়া থেকে, ইউনিভার্সিটি থেকে। এই অনার্স হলো মানে এই যে ব্যাচেলার্স ডিগ্রিটা যেটা, এটাকে বলা হয় অনার্স বা স্নাতক, ঠিক আছে। এছাড়া তিনি আলিগড় কলেজ, বার্লিন বিশ্ববিদ্যালয়, কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। মূলত রম্য রচয়িতা হিসেবে বাংলা সাহিত্যে খ্যাত এই লেখক। রম্য রচয়িতা মানে একটু উনি কমেডি করতো লেখার মধ্যে, ঠিক আছে। উনি পরে 19 একটা গল্প করেছিলাম, আমরা এটা নিয়ে খুব মজা করতাম। তারপরে দেখো পঞ্চতন্ত্র, দেশে বিদেশে চাচা কাহিনী, জলে ডাঙায়। এবং এই জলে ডাঙায় থেকে কিন্তু এই যে এই গল্পটা নেওয়া হয়েছে, তাই না? তোমাদের যে মিশরের নীলনদ পিরামিডের যে গল্পটা, এটা নেওয়া হয়েছে। সো এই গেল তোমার চারু পাঠের বিষয়টা। এবার বলেন, চারু পাঠের যে 3টা বিষয় আমি তোমাকে বোঝালাম, এটা কি প্রপারলি বুঝতে পেরেছো? এটি নিজের পড়তে হবে, বাকি অংশটা তোমার নিজের পড়া। নিজ দায়িত্বে পড়বেন তো সবাই, ইয়েস অর নো? এটা বলেন স্যার মেসেজে। বলেন। ইয়েস। ওকে, এবং কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারো। এরপর আমরা চলে যাব কিন্তু বাংলা ব্যাকরণে, ঠিক আছে। আনন্দ পাঠটা তোমাদের একটু পড়া দিব। আনন্দ পাঠ তোমরা জানি বই পাওয়া মাত্র মানুষ যেটা করে সেটা হলো আনন্দ পাঠের প্রতিটা গল্প পড়ে ফেলে দেয়, তাই না? পড়ার পর আফসোস করতে, আরে পড়ে ফেললাম, আর তো কিছু নাই, মজার কিছু নাই। তোমরা কি এই কাজ করেছো? বই পাওয়া মাত্র আনন্দ পাঠের গল্প পড়ে সব পড়া শুরু স্যার করে সব দিয়েছিলে কেউ? পড়া শেষ। না স্যার। অনেকেই ইয়েস এই কাজ করে ফেলে, ঠিক আছে। তোমাদের জন্য নেক্সট দিনের জন্য, অর্থাৎ আজকে সোমবার, পরশুদিন পর্যন্ত ম্যাক্সিমাম তোমরা শেষ করে ফেলেছো স্কুলে, তাই না? সো প্রথম দিকের গুলো তো অবশ্যই শেষ। এই দুইটা একটু পড়া থাকবে, এই দুইটা জাস্ট টেক্সটটা পড়ে রাখবে, ঠিক আছে। টেক্সটটা পড়ে রাখবে, আমি পরের দিন ক্লাসে তোমাদের থেকে কিন্তু পড়া নিব, অথবা তোমাদের সারপ্রাইজ একটা টেস্ট নিতে পারি যে কোনো সময়, ওইটা কিন্তু জমা দিতে হতে পারে। ওকে, এই দুইটা। এবং ওইদিকে কোনটা? ওইদিকে এই 3টা, ঠিক আছে। আমরা হলো যে কয়টা ক্লাস পাবো বাংলা বই পাশাপাশি ব্যাকরণটা শেষ করে দিব। এইদিকে এই তিনটা প্রথম ক্লাসে এইগুলো কভার করলাম, ধরো। আর হলো ওই 2টা পড়েছো না তোমরা স্কুলে অলরেডি একাডেমিকে? বলেন তো, ইয়েস সাদ ভাই স্যার। জম্পা পড়েছেন? ম্যাক্সিমামই তোমরা পড়েছো, সবাই শেষ করে রেখেছো। আর বইয়ে কিন্তু বেশি ফোকাস করা যাবে না, কারণ ব্যাকরণে এখানে আমাদের শুধু এই বই, তোমাদের এই বই দিয়ে হবে না, সবাই ব্যাকরণ বইটা খুলে ফেলো এবং কিছু জিনিস নোট করতে হবে, ঠিক আছে আমাদের। দেখো, প্রথমে ভাষা ও বাংলা ভাষা। এখানে আচ্ছা, একদম মাথায় একটু আমরা ফাঁকা করি, ঠিক আছে। এতক্ষণ আমরা গল্প পড়েছি বিভিন্ন, এখন একটু আমার কথার উপরে ফোকাস করবে। আমি তোমাদের সাথে কথা বলছি অনেকক্ষণ ধরে, তুমি বাংলাদেশের আরেক প্রান্তে বসে আমার কথাটা বুঝতে পারছো, মানে এখানে একটা মাধ্যম কাজ করছে। আমি যা বোঝাতে চাচ্ছি তুমি কিভাবে বুঝছো? কারণ আমি আর তুমি একই ভাষা ব্যবহার করছি। তুমি যে ভাষাটা বুঝতে চাচ্ছ আমি ওই ভাষাই কথা বলছি। এখন আমি যদি জাপানিজ ভাষায় বলতাম যে "ওয়াতাশি ওয়া অরোকো দেস পাবুনা কারাকে মাস্তা", তখন তুমি কিন্তু বুঝতে না যে আসলে আমি কি বলার ট্রাই করছি, তাই না? তো আপনি জাপানিজ তখন ল্যাঙ্গুয়েজ কিন্তু পারেন? আমাদের ইউনিভার্সিটিতে জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমি শিখেছি কিছু, মানে আমার কোর্স ছিল একটা। আমি আন্তর্জাতিক সম্পর্ক পড়ছি, তো ধরো বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজ আমাদেরকে একটু পড়তে হয়, তো সেটা আমারও খুব ব্যাপার না। ইচ্ছা আছে। শোনেন, আমি যদি অন্য ভাষায় কথা বলতাম তুমি কিন্তু বুঝতে না, অর্থাৎ তোমার আর আমার মধ্যে কিছু একটা কমন আছে, সেই কমনটাই হলো ভাষা। ভাষা হলো আমাদের
বাক প্রত্যঙ্গ থেকে উৎপন্ন। বাক প্রত্যঙ্গ মানে কি, আমাদের যে সকল অঙ্গ প্রত্যঙ্গ কথা বলা নিয়ে কাজ করে, কথা বলার যে প্রসেসটা এইটা করে, এখান থেকে উৎপন্ন একটা অর্থবোধক ধ্বনি। আমি যে কথা বলছি এটা তো একটা সাউন্ড, তাই না? সো এটা একটা মিনিংফুল সাউন্ড, শুধু সাউন্ড না, এটা একটা অর্থবোধক ধ্বনি। ঠিক আছে, আমি যা যা ইচ্ছা তাই বললে কিন্তু ওটা কি ভাষা হতো না। আমি একটা অর্থবোধক ধ্বনি বের করলাম, এবং এটা কিন্তু আমার স্যার মনের ভাব। আমি হ্যাঁ বলেন। স্যার মানে জি আমার বলেন। লিভ নিতে হয়েছিল, ক্লাস আটকে গেছিল তো আমার লিভ নিতে হয়েছিল, আমি শুনতে পাইনি স্যার। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আমি হলো সেকেন্ড পার্ট যে ব্যাকরণের পড়াটা শুরু করেছি, একদম শুরুতেই আছে, কিছু পড়াই নাই, সমস্যা নাই। আর ওইদিকে পড়া দিয়ে দিয়েছি আনন্দ পাঠের 2টা গল্প প্রথম, এবং চারু পাঠের প্রথম 3টা গল্প, এটা পরের দিনের জন্য পড়া আপনাদের। এবং এখন ব্যাকরণ পড়ছি। এই যে আমি বলছি যে আমি আমি কি করছি, একটা মিনিংফুল সাউন্ড করতেছি, যেটা তুমি বুঝতে পারতেছো আমি কি বলতে চাচ্ছি, মানে আমার মনের ভাব তুমি কিন্তু বুঝতে পারতেছো। ঠিক আছে, এই যে কথা বলার মাধ্যমে বেসিক্যালি তুমি কিন্তু ভাষার সংজ্ঞাটা জেনে গিয়েছো, যে আমাদের বাক প্রত্যঙ্গ থেকে উৎপন্ন অর্থবোধক শব্দ, যা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারে, সেটাই ভাষা। দেখো এভাবে যদি পড়া যায়, দেখো ভাষা কিন্তু কঠিন না, কোনো কিছুই কঠিন না পৃথিবীতে, যদি তুমি এভাবে এক্সাম্পল দিয়ে দিয়ে পড়ো। তাই প্রাণী জগতে শুধুমাত্র মানুষের এরকম কিন্তু ভাষা আছে, আর কারো কিন্তু এরকম ভাষা সিস্টেম নাই। ঠিক আছে, পশু পাখির ভাষা আছে কিনা এটা কেউ জানে না। এখন দেখো আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর মাধ্যমে কাজ করে, আমরা কিন্তু আমাদের বিভিন্ন আবেগ, হিংসা, বিদ্বেষ, ভালো লাগা, ভালোবাসা, ঘৃণা, ক্ষোভ সবকিছুই ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারি, তাই না? আমাদের শিক্ষার মাধ্যম ভাষা, ভাষার সাহায্যে আমরা তর্ক বিতর্কও করি। এখন দেখো এই জায়গা থেকে আমাদের মেইন পড়া, ভাষা 2 প্রকার এখানে বলেছে। ঠিক আছে, এটা কোন হিসেবে, প্রকাশ করার মাধ্যম হিসেবে। আমি যদি লিখে প্রকাশ করি বা একটা বই পড়ি, তখন ওখানে আমি লিখিত ভাষা ইউজ করছি। আর যখন আমি মুখে কথা বলছি তোমাদের সাথে, তখন আমি মৌখিক ভাষায় কথা বলছি। মৌখিক মানে মুখে মুখে, লিখিত মানে লেখা ভাষা। ঠিক আছে, এখন ভাষার প্রধান উপাদান কি কি, এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এটা 4টা, ঠিক আছে, 4টি শব্দ, ধ্বনি, শব্দ, বাক্য, বাগর্থ, ছোট থেকে বড়। সবচেয়ে ছোট কি, সাউন্ড। একটা জিনিস মনে স্যার রাখবে, ক্ষোভ ধ্বনি। মানে কি? ক্ষোভ মানে রাগ। ঠিক আছে, ক্ষোভ মানে হলো রাগ। দেখো স্যার আমাদের, স্নেহ হুম স্যার হুম বলেন। স্নেহ সান্নিধ্যে মানে কি? স্নেহ সান্নিধ্যে কোথায় স্নেহ সান্নিধ্যে পাইলা, মানে বাক্যে এখানে নেই ব্যবহারের স্যার, উপরে? প্রশ্ন করা ছিল কিন্তু দেরি হয়ে গেছে। আচ্ছা, প্রশ্ন করা ছিল। স্নেহ মানে তো আদর, ঠিক আছে, সান্নিধ্যে মানে আদরের, মানে মধ্যে, এরকম। ঠিক আছে, মানে কাছে, আদরের কাছে, মানে আদর পাইছে এমন। ঠিক আছে, স্নেহ সান্নিধ্যে ছিল, এরকম আমরা ইউজ করি। দেখো ভাষার উপাদান মূলত 4টি, সবচেয়ে ছোট বা স্মলেস্ট উপাদান হলো ধ্বনি। এই ধ্বনি নিয়ে কিন্তু আমাদের অনেক এক্সট্রা বিষয় পড়তে হবে। ঠিক আছে, আমরা যখন ধ্বনি তত্ত্ব পড়বো, ধ্বনি তত্ত্ব ব্যাকরণের একটা অংশ যেখানে ধ্বনি নিয়ে আলোচনা করা হয়, ওখানে কিন্তু আমরা বিস্তারিত পড়বো। দেখো তোমাদের এখানে ধ্বনিতত্ত্ব আছে, যদিও এই বইটা কিন্তু এনাফ না আপনাদের জন্য। ঠিক আছে, ধ্বনিতত্ত্ব এখানে কিন্তু দেখো অনেক কিছুই আছে, এগুলো আমরা পড়বো। ঠিক আছে, ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি, এখানে অনেক কিছু আছে। না, ভালো জিনিসপত্রই আছে তোমাদের এখানেও। জাস্ট কিছু জিনিস এক্সট্রা পড়তে হবে, ধরো আমাদের সন্ধি টন্ধি এগুলো কিন্তু এক্সট্রা পড়তে হবে। ঠিক আছে, ধ্বনিতত্ত্বের মধ্যে তাহলে কি আরো এক্সট্রা টপিক আমি তোমাদের পড়াবো, তোমাদের এই বইটা ধরে যেতে থাকবো। এবং পাশাপাশি যখন ধ্বনিতত্ত্বে যাব, আমি তখন কিন্তু 9-10-এর কিছু টপিক আনবো, সন্ধি আনবো আমরা। ঠিক আছে, ধ্বনির পরিবর্তন পড়বো কিছু, এরকম কিন্তু অনেক কিছু আমরা পড়বো। তারপরে দেখো কয়েকটা ধ্বনি মিলে আমরা তৈরি করছি শব্দ, শব্দ থেকে তৈরি হচ্ছে বাক্য, লাস্টলি বাগর্থ। বাগর্থ বলতে বোঝাচ্ছে যে মিনিংটা। ঠিক আছে, এই যে অর্থটা, মেইনলি অর্থ হিসেবে চিন্তা করো। ধরো আমি একটা কথা বললাম, ওই কথাটার লিটারাল মিনিং বা শাব্দিক যে অর্থ, ওইটা আর আমার বোঝানোর মিনিং আলাদা হতে পারে। ঠিক আছে, আমি বললাম তোমার কথা শুনে তো আমি আকাশ থেকে পড়ছি, মানে কিন্তু আমি আকাশ থেকে পড়ি নাই, তাই না? আমি বোঝাচ্ছি যে আমি খুব শকড হয়েছি। সো লিটারাল মিনিং আর আমার বোঝানো মিনিং কিন্তু এক নাও হতে পারে, এরকম। সো এরকম অর্থটাও আমাদের জানতে হবে। সো ধ্বনি, ধ্বনি বেসিক্যালি কি জানো? ধ্বনি হলো আমাদের যে কথাবার্তা, এই টাইমে যখন আমি মুখ দিয়ে সাউন্ডটা বের করি, যেটা একটা অর্থ আছে ভাষার হিসেবে। ঠিক আছে, ভাষার হিসেবে কি অর্থ আছে, যেমন আমি বের করলাম কি, আমি বলবো যে আমার, এটা বলবো।
আমার বলতে কি, আমাকে আ বলতে হচ্ছে, মা বলতে হচ্ছে, তারপর র বলতে হচ্ছে। এই যে আ কি, এটা কি একটা সাউন্ড হিসেবে কিন্তু অর্থবোধক সাউন্ড হিসেবে আসতেছে। সেই সাউন্ডটা হলো ধ্বনি। ঠিক আছে, ধ্বনি হলো সাউন্ড, যে সাউন্ডের যে রূপটা আছে এটা হলো ধ্বনি। আচ্ছা, অনেক হ্যান্ড রেজ করেছো, তোমাদের কোয়েশ্চেন নিব। আমান, বলো, কিছু বলতে চাও? স্যার ব্যাকরণের জন্য কোন বইটা পড়তে হবে বলছিলেন? নাইন আচ্ছা, টেনের। ব্যাকরণের জন্য যে কোনো ক্যাডেট কলেজ ভর্তি গাইডের সাথে তোমার এই বইটা লাগবে। দেখো আমি দেখাচ্ছি, 9-10-এর বাংলা ভাষার ব্যাকরণ, এই যে এই বইটা। 18 সালেরটা হলে সবচেয়ে ভালো, বুঝছো? ওকে, ওইদিকে আমরা জি যাচ্ছি, স্যার। সমস্যা নাই। আপাতত ধ্বনিটা আমরা দেখো, ধ্বনি হলো, দেখো বাতাসে আঘাতের ফলে ধ্বনি বা সাউন্ডের সৃষ্টি হয়। কিন্তু সব ধ্বনি কিন্তু ভাষা নয়। আমি বলেছি কখন ভাষা হবে, যখন ওইটা অর্থবোধক, বাকযন্ত্রের সাহায্যে তৈরি হয়। বাকযন্ত্রের ক্ষমতা কিন্তু অসীম। মানুষের যে, তুমি বিভিন্ন ভাষা যদি শোনো তাহলে বুঝবা যে বাকযন্ত্র আসলে কতটা বৈচিত্র্যপূর্ণ, কত রকমের ভাষার জন্ম হয়েছে এই বাকযন্ত্র থেকে। এর সাহায্যে পশু পাখি নানান, ইভেন মানুষ কি করতে পারে, তোমরা মিমিক্রি দেখেছো না? মানুষ পশু পাখির সাউন্ড নকল করতেছে। তারপরে একজন মানুষ কি শাহরুখ খানের সাউন্ড নকল করতেছে, ওগে অ্যান্ড দ্য ককরোচের সাউন্ড নকল করতেছে। কিভাবে করে? কারণ আসলে বাকযন্ত্রটা অনেক পাওয়ারফুল একটা জিনিস, ঠিক আছে আমাদের। কিন্তু এসব ভাষার, আচ্ছা এইগুলো দেখো, দেখো ধ্বনি এবং আওয়াজ, ঠিক আছে। আমি ধরো এই কলমটা যদি ফেলে দেই, এই কলমটা ফেলে দিলে হবে সাউন্ড, ওটা ধ্বনি না, ওটা কিন্তু ভাষা না। কিন্তু আমি যে কথা বলছি এর মধ্যে ধ্বনি আছে। তারপরে দেখো, অনেকগুলো ধ্বনি মিলে যখন একত্রিত হয় তখন ওইটা কি করে, সাউন্ডের সৃষ্টি, শব্দের সৃষ্টি করে বা ওয়ার্ড সৃষ্টি করে। যেমন মানুষ, এখানে কি কয়েকটা দেখো 5টি ধ্বনি আছে। ম আছে, ম ধ্বনি আছে, আ ধ্বনি আছে, ন আছে, উ আছে, তারপরে স ধ্বনি আছে, মানুষ। এখানে কিন্তু 5টা ধ্বনি দিয়ে এই শব্দটা তৈরি হয়েছে। তারপরে এটা একটা টিমের মতো, ধরো অনেক 11টা প্লেয়ার মিলে যেমন একটা টিম হয়, ওই রকম। লক্ষ্য করে এই উদাহরণ শেষ ধ্বনিটি তালব্যস্ব লিখে প্রথমে বন্ধনীতে মূর্ধন্য ষ লেখা আছে, মনে রাখতে হবে মূর্ধন্য ষ ধ্বনি নয়, মূর্ধন্য ষ আলাদা একটা বর্ণ, ঠিক আছে। কারণ আমি তো উচ্চারণ করছি তালব্যস্বর মতোই, মানুষ। ঠিক আছে, তুমি যদি মানুষ লেখো, দেখো তালব্য ষ লেখো, আর এদিকে মূর্ধন্য ষ লেখো, দেখো দুইটার উচ্চারণ কি কোনো পার্থক্য হয়? মানুষ মানুষ সেম। কারণ কি, মূর্ধন্যস্ব এর এক্সপ্লেনেশন হলো এইটা কিন্তু আলাদা কোনো ধ্বনিই না, এটা জাস্ট একটা বর্ণ, যেটা আমরা নির্দিষ্ট কিছু জায়গায় ব্যবহার করি। আর যে জিনিসটা আমরা পড়বো সত্য বিধানে, ব্যাকরণে একটা টপিক আছে সত্য বিধান, ওই জায়গায় আমরা পড়বো। তো শব্দ মিলে আবার তৈরি হয় বাক্য, ঠিক আছে। বাক্য দিয়ে কিন্তু আমরা আলটিমেটলি আমাদের মনের ভাবটা প্রকাশ করি, ঠিক আছে। যে বলে সে বক্তা, যে শোনে সে শ্রোতা। দেখো, আর বাগ অর্থ, একটু আগেই বললাম যে দুইটা শব্দ, একটা কথার মিনিং বিভিন্ন রকম হতে পারে, ওই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। কিন্তু সেই শব্দ যখন বিশেষ পরিবেশে ব্যবহার করা হয় তখন অর্থ বদলে যায়। যেমন ধরো পোড়া একটা শব্দ নিয়েছি, এর অর্থ হলো পুড়ে যাওয়া। কিন্তু আমি যখন বলবো আমার মন পুড়ছে, মানে এখানে কিন্তু মন কিন্তু আগুনে পুড়তে পারে না, তাই তো? এটা হলো কি হচ্ছে বলেন তো? এটা হইলো বোঝাচ্ছে যে আমার কষ্ট হইতেছে বা এরকম একটা কষ্ট সেন্স হইতেছে বা হচ্ছে। ব্যথা লাগছে। স্যার ব্যথা জেলাস। লাগতেছে না ঠিক। হ্যাঁ, জেলাস, ইয়েস, কারেক্ট অ্যান্সার, রাইট, ঠিক আছে, এটা হলো পারফেক্ট অ্যান্সার দিয়েছো যে এটা বলেছো। এবার প্রকাশ মাধ্যম ও ভাষা, ভাষা অনেকভাবে প্রকাশ করা যায়। দেখো সংকেত ভাষা, তোমরা বিটিভি দেখলে দেখবা যে নিচে একজন সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে। যদি আমি সাইন ল্যাঙ্গুয়েজ পারি না, তবে জীবনে একবার চেষ্টা করার ইয়া হয়েছিল। কি বলে, আমি একদিন একটা চায়ের দোকানে গিয়েছি। তো একটা মানুষ, একটা লোক এলাকারই, তাকে আমি বিভিন্ন সময় দেখেছি। সে আসলে কথা বলতে পারতো না, এটা আমি জানতাম না। আমি এবং আমার ফ্রেন্ড গিয়েছিলাম চায়ের দোকানে। সেখানে সে হলো আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। সে বোঝাতে চাচ্ছিল যে তার বাড়ি কই, বা তার ধরো ফ্যামিলিতে কে কে আছে, এরকম অনেক গল্প টল্প, ঠিক আছে। ওই দিন আমরা ফার্স্ট ট্রাই করেছি সাইন ল্যাঙ্গুয়েজ, বাট আসলে আমরা অনেক কাঁচা এটাতে, ঠিক আছে। এটা আসলে শিখতে হয়, এটার গ্রামার আছে। আর মাতৃভাষা, ঠিক আছে, মাতৃভাষা হলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তোমার জন্মের পর তুমি প্রথম যে ভাষাটা শেখো, ঠিক আছে, তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা, এটা আমরা কি বলি, মাতৃভাষা, ঠিক আছে। মেইনলি মায়ের কাছ থেকে যে ভাষা শিখিস তাই হলো মাতৃভাষা, বাট নট নেসেসারিলি তুমি মায়ের কাছ থেকে শিখো। সবার তো ধরো ধরো অনেকের মা বেঁচে থাকে না, তার মানে কি তার মাতৃভাষা নাই? ব্যাপারটা এরকম না। তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তার মাতৃভাষা, ঠিক আছে।
তারপরে দেখো মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে বা জন্মের পর থেকে যার সেবায় যত্নে শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে, শিশু প্রথম তার কাছে ভাষা শেখে এবং এইটাই বাঙালি মায়ের সন্তান জন্মের পর থেকে স্প্যানিশ বা জার্মানি ভাষী মায়ের পরিচর্যায় বড় হলে তার প্রথম বা মাতৃভাষা কখনো বাংলা হবে না, হবে স্প্যানিশ বা জার্মান। মানে তার বেসিক্যালি প্রথম যে ল্যাঙ্গুয়েজ শেখে মানুষ সেটাই মাতৃভাষা। এখানে এত প্যাচ লাগানোর কিছু নাই, ঠিক আছে? বাঙালি মা, জার্মান ভাষা, তুমি যে ভাষা প্রথম শিখবে সেটাই মাতৃভাষা। এরপর দেখো ভাষার বিভিন্ন টাইপ আছে, উপভাষা। তারপরে ধরো উপভাষা কি জিনিস প্রথমত, ধরো আমি তোমাদের সাথে একদম কোন ভাষায় কথা বলছি জানো? একদম প্রমিত, একদম চলিত যে প্রমিত ফর্ম আছে, ঠিক আছে? মানে একদম ভদ্র ভাষায় কথা বলছি, বেসিক্যালি ভদ্র অভদ্রের কিছু নাই যদিও, বা আমরা চলিত যে ফর্ম আছে এটাতে কথা বলছি, চলিত রূপে কথা বলছি। কিন্তু আমি যদি ধরো মানে চিটাগাং এ যাই বা চট্টগ্রামে যাই, আমি বেশিরভাগ মানুষের ভাষা বুঝতে পারি না। তার কারণ কি বলতো? তারা নিজেদের একটা আঞ্চলিক ডায়ালেক্ট বা উপভাষায় কথা বলে, তাদের নিজস্ব একটা অঞ্চল ভেদে একটা ভাষা আছে, সেটাই কিন্তু তারা ব্যবহার করে, ঠিক আছে? তো এই দেখো উপভাষার ক্ষেত্রে আসলে দেখো ভৌগোলিক ব্যবধান, যোগাযোগ ব্যবস্থা, ধর্ম, পেশা ইত্যাদি কারণে এক এলাকার ভাষা থেকে অন্য এলাকার ভাষার পার্থক্যের সৃষ্টি হয়। বেসিক্যালি এই বিষয়টা, এই যে ভাষার পার্থক্যের যে তারতম্য, সেটা হলো উপভাষা। যেমন একজন মানুষের দুই ছেলে ছিল, ঠিক আছে? একজন মানুষের দুই ছেলে ছিল, এই ব্যাপারটা কোন জায়গার ভাষায় কিভাবে কিভাবে বলছে, এখানে একটা চার্ট আছে, সব আমি বলবো না, খুবই হাস্যকর লাগে, বা তোমরা নিজেরা অলরেডি পড়ে ফেলেছো অনেকবার, আমরা জানি। বাট একটা কথা কত ভাবে বলা যায়, কিন্তু ভাষা কিন্তু সেম, ভাষা কিন্তু সেম বাংলা ভাষাই বলতেছে, অর্থাৎ বাংলা ভাষার মধ্যে এটা উপভাষা, ঠিক আছে? এটা কিন্তু অন্য ভাষা না, এটা বাংলা ভাষার মধ্যেই একটি উপভাষা। ওকে, ওকে, চলেন তারপর আমরা দেখি এরপরে কি আছে। এরপরে প্রমিত ভাষা, কথ্য ভাষা, ঠিক আছে? প্রমিত ভাষা দেখো, প্রমিত ভাষা এতক্ষণ তোমাদের সাথে আমি ক্লাসে যে ভাষায় কথা বলছি, অর্থাৎ আমরা কোনো টিভি প্রোগ্রাম, কোনো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। নিউজ, হ্যাঁ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? টিভি প্রোগ্রাম, কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠান বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা উপস্থাপিকা বা উপস্থাপককে যে ভাষায় কথা বলতে দেখি, মানে আমাদের যে একদম স্ট্যান্ডার্ড যে ভাষায় কথা বলা হয়। এখন তুমি কি কখনো দেখেছো যে ধরো একটা প্রোগ্রাম হচ্ছে, যে যে অ্যাঙ্কর আছে বা যে উপস্থাপক আছে, সে কি করছে? সে হলো একদম ইয়া করতেছে, কি চাটগাঁয়া ভাষায় কথা বলছে বা সিলেটি ভাষায় কথা বলছে, এমন কখনো দেখেছো? কখনোই দেখো নাই। কারণ কি? আমরা প্রমিত ভাষায় ওই জায়গাগুলোতে ইউজ করি। দেখো প্রমিত ভাষার লিখিত ব্যাকরণ থাকে, উপভাষার থাকে না। প্রমিত ভাষা ব্যাকরণ ওয়াইজ কি মেইনটেইন করতে হয়, ঠিক আছে? ওকে, এটা গেল। তোমাদের যে বিষয়টা লাগবে সাধু ও চলিত ভাষা, ঠিক আছে? সাধু ভাষা এবং চলিত ভাষা। সাধু ভাষা বলতে বোঝানো হয় আমরা আগে বাংলার একটা একটা বর্তমানে যে ব্যবহার করা যে স্টেজ, এরও আগের একটা রূপ। তুমি যদি রবীন্দ্রনাথের কিছু গল্প, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এনাদের যদি লেখাগুলো পড়ো, তাহলে দেখবে যে তারা এভাবে লিখেছিল যে আমি আহ ধরো আমি কাজটি করিতে গিয়াছিলাম, ঠিক আছে? বা আমি ধরো আহ যে কোনো একটা, ধরো আমি স্কুলে যাই, এটা না, আমি ভাত খাইয়াছিলাম। এই যে খাইয়াছিলাম, এটা তো আমরা এখন বলি না, এটা তো আসলে মুখে বলার মতো জিনিসও না, তাই না? এটা হলো লিখিত ভাষায় এটা একটা পারফেক্ট একটা ইয়ে ছিল সাধু ভাষা। দেখো মানুষ যে ভাষায় কথা বলে, ভাষারূপ লিখিত ভাষায় গ্রহণ করা হয় না। মুখের ভাষা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত হয়, ক্যাজুয়াল হয়, ঠিক আছে? আমাদের মুখের ভাষা ক্যাজুয়াল হয়, কিন্তু লিখিত ভাষা সে তুলনায় হয় আড়ষ্ট ও কৃত্রিম। বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয়, তখন উদ্ভাবকরা সেই ভাষায় সেভাবেই বাংলা গদ্যের ভাষাকে তৈরি করেছিলেন। দেখো এটা কিন্তু যখন উদ্ভাবিত হয়, এটা কিন্তু অনেক আগের কথা। এই ভাষাটাই কি সাধু ভাষা বা সাধু রীতি, ঠিক আছে? এই যে সাধু রীতি, এটাই আমাদের সেই রবীন্দ্রনাথের ভাষা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম কি কাজ করে জানো? এই সাধু ভাষাকে রিফর্মের কাজ করে। সাধু ভাষাকে রিফর্ম বা আবার নতুন করে সহজবোধ্য করে তোলার জন্য কিন্তু অনেক স্কলাররা কাজ করেছেন। দেখো সাধু ভাষায় পরিচয়, আচ্ছা কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয় তোমাদেরকে দেখিয়ে দেই। আহ এই যে ধরো নদীতে স্নান করিবার সময়, তুমি একটা এক্সাম্পল দিতে পারো, নদীতে স্নান করিবার সময় রাজদত্ত অঙ্গুরীয়
শকুন্তলার অঞ্চল কোন হইতে সলিলে পতিত হইল। এই বিষয়টা কিন্তু দেখো আমাদের পড়তে কঠিন লাগছে। এই বিষয়টাকে আরো সহজ বোধ্য করার জন্য যে নবীন বা যে ইয়াং ফর্মটা আসে সেটা হলো চলিত ভাষা বা চলিত রীতি, আরো সহজ ভাবে লিস্ট মুখে কথা বলার সময় যেন আরো সহজ করা যায়, সেজন্য চলিত ভাষাটা আসে। ঠিক আছে, এটা আমাদের প্রায় প্রতিদিনের মুখের ভাষার কাছাকাছি। ঠিক আছে, আমরা যে চলিত ভাষায় কথা বলি এটা মুখের ভাষার কাছাকাছি একদম, খুব সহজেই আমরা বুঝতে পারি। একদম যে যে সাধু ভাষার মতো সলিলে পতিত হইলের মতো অত কঠিন না। ঠিক আছে, মেইন কথা হলো ভাষা এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের শেষ। আমরা প্রথমে কয়েকদিনে, ঠিক আছে, প্রথম আহ 3টা থেকে 4টা ক্লাসে আমরা আনন্দ পাঠ এবং চারুপাঠ শেষ করে দিব পড়া দিয়ে দিয়ে। এরপরে আপনাদের যে কাজটা হবে তখন আমরা কিন্তু ফুললি ব্যাকরণের ঢুকবো। ঠিক আছে, প্রথম মানে 2 সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের কিন্তু বই শেষ করতে হবে, এটা আমাদের টার্গেট। কারণ বইয়ের মধ্যে কিন্তু তোমার নিজের পড়া, ওইটা তোমার নিজ দায়িত্ব, ওইটা আমি পড়া দিব পড়া নিব, বাট ওইখানে কিন্তু ভেঙে ভেঙে লাইন টু লাইন পড়তে গেলে 3 মাস কেন 4-5 মাস চলে যাবে। ঠিক আছে, দেখবো যে পরীক্ষার পরে তুমি বইটা কি বল আমাদের পড়া শেষ হয়েছে, ক্লাস শেষ হয়েছে এমন হবে। এবার বলেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবেন, এবং বাকি সবাই যদি বুঝতে পারো তাহলে চ্যাট বক্সে ইয়েস লিখবেন। ওকে, কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করে রাখেন, আমি সবার কাছে যাব। তো আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে আরেকটা বিষয় সেটা বলবো, সেটা হলো আপনাদের ক্লাস টাইম। ঠিক আছে, সেকেন্ড যে ক্লাসটা এটা আপনাদের 8টা 40 থেকে 9টা 40 পর্যন্ত। ঠিক আছে, মাঝে 10 মিনিট আসলে লেগে যায়, ক্লাস এন্ড করে নতুন ক্লাস শুরু করে জয়েন দিতে দিতে 10 মিনিট লেগে যায়। 10 মিনিট আমরা এখানে নিব। আজকের পড়া রিলেটেড যে কোনো সমস্যা থাকলে হাত তুলবে। প্রথমে দেখতে পাচ্ছি মুহতাসিম। মুহতাসিম, বলো কি জানতে চাও? স্যার আসলে হলো মানে সৎ স্ফূর্ত মানে কি? স্বতঃস্ফূর্ত মানে আমি অনেক প্রাণবন্ত ভাবে, ধরো তুমি তোমার অতিথির বাসায় গিয়েছো, 2টা সিনারিও চিন্তা করো, 2টা দৃশ্য। ওই অতিথিটা ধরো, ওই অতিথি না, সরি, তোমার আত্মীয়ের বাড়িতে গিয়েছো, তোমার ধরো খালার বাড়িতে গিয়েছো, মানে তুমি কিন্তু খালার বাসায় নিজের বাসায় যেমন থাকো অমনই থাকতেছো। ঠিক আছে, ধরো খালার সাথে অনেক ফ্রি, খালা অনেক আদর করেন, তুমি মানে কি স্বতঃস্ফূর্ত ভাবে সব কাজ করতে পারতেছো, মানে মন খুলে সব কাজ করতে পারতেছো। কিন্তু ধরো তুমি প্রয়োজনে একটা পরিচিত মানুষের বাড়িতে গিয়েছো, বাট যার সাথে তুমি অত ফ্রি না, যে তোমাকে অত আদর করে না বা তোমার সাথে অত ফ্রি না সে, ঠিক আছে, তখন কি তুমি স্বতঃস্ফূর্ত ভাবে সব বলতে পারবা, করতে পারবা তার বাসায় গিয়ে? এইটাই বিষয়, বুঝছো? মানে আমি তোমাকে সিচুয়েশন দিয়ে বোঝালাম যে স্বতঃস্ফূর্ত মানে কি। স্বতঃস্ফূর্ত মানে মানে নিজের মন খুলে কোনো কিছু করতে পারা। ঠিক আছে, ওকে। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, রায়দা। রায়দা, বলো তোমার কোয়েশ্চেনটা কি? ইয়েস স্যার। রায়দা, স্যার আমি জি রাইদা। বলো। আমার দুটো কোয়েশ্চেন ছিল। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি দেখেছি প্রথম আলো থেকে একটি ক্যাডেট কলেজের সিলেবাস এসেছে, তো এই অনুসারে কি আমি পড়তে পারি? এই অনুসারে পড়াটা আপাতত তুমি পড়তে পারো, বাট এটা কিন্তু অফিসিয়াল সিলেবাস না, এটা আমিও দেখেছি। প্রথম আলো থেকে যে সিলেবাসটা আসে এটা কই থেকে আসছে আমরাও ভাবতেছি, কারণ ক্যাডেট কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনো সিলেবাস আপলোড হয় নাই এবছরের। সো প্রথম আলো থেকে স্যার এই ইনস্ট্যান্ট কই সিলেবাসটা থেকে, কোথায় পাবো? ক্যাডেট ওইটা যখন বের হবে তখন আমি তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে, গ্রুপে, মানে ওই দিনই দিয়ে দিব। মানে আমরা সবসময় আপডেট রাখতেছি, সমস্যা নাই। অক্টোবর মাসের দিকেই বের হয়, মানে 3 মাস আগে ইউজুয়ালি এরকম টাইমে বের হয়ে যায়। ওকে রায়দা। জি স্যার। ওকে, আব্দুল্লাহ আল নূর। আমার খুব ভালো লাগলো যে একটা ছেলে ক্যাডেট কলেজের ছবি প্রোফাইল পিকচার দিয়ে রাখছে। আসলে তোমার তোমার জন্য আমার শুভকামনা, যেন তোমার মানে সবার জন্যই শুভকামনা, বাট ওর ডেডিকেশনটা দেখো যে কি ছবি দিয়ে রাখছে প্রোফাইল ফটো। আমিও কিন্তু এরকম একসময় ডেডিকেটেড ছিলাম যে আমি কলেজের লোগো গুলো আঁকতাম ক্লাস 6-এ। আচ্ছা আব্দুল্লাহ আল নূর, তুমি বলো তোমার কি প্রশ্ন আছে? প্রশ্নটা হচ্ছে যে রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ফ্রেঞ্চ, ফরাসি, বুঝছো? মানে ফ্রান্সের যে ভাষা, বুঝতে পেরেছেন? রেস্তোরাঁ। তারপরে দেখো আরো কিন্তু অনেক বিষয় আমরা পড়বো। আমরা যখন 9-10 বইটা পড়বো, শব্দের কিন্তু বিভিন্ন প্রকারভেদ আছে, বিদেশি ভাষার মধ্যে আবার টাইপ আছে। এই যে আমরা রিক্সা বলি, ঢাকাকে বলা হয় রিক্সার নগরী। রিক্সা কোন ভাষার শব্দ, কেউ কি বলতে পারবা? জাপানিজ। চাইনিজ। জাপানিজ।
না না চাইনিজ না, জাপানি। জাপানিজ। ঠিক আছে, এরকম অনেক ভাষার শব্দ আছে, সবগুলোই আমরা পড়বো এবং পড়া দিয়ে নিব, সমস্যা নেই, স্যার, ব্যাকরণে ঢুকতে পারলে কিন্তু ফারসি আমরা আর এগুলো। ফরাসির মধ্যে পার্থক্য কি? ফার্সি মানে পার্সিয়ান, ঠিক আছে, পার্সিয়ান। আর ফরাসি মানে ফ্রেঞ্চ। দুইটা একদম আলাদা, ঠিক আছে, মানে এপার ওপার একদম। মানে বাংলায় একটু কাছাকাছি শোনায় যে ফার্সি ফরাসি। ফরাসি মানে ফ্রান্সের ভাষা বা ফ্রেঞ্চ ভাষা, আর ফার্সি মানে পার্সিয়ান ভাষা, ইরানের ওই দিকের ভাষা, ঠিক আছে। ওকে, এবার দেখি আমরা মুনিফ। মুনিফ বলেন, যার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সে হ্যান্ড রেজ করে দিবেন, মানে হ্যান্ড ডাউন করে দিবেন। আমি মুনিফ। এই বাংলা ব্যাকরণের জন্য ষষ্ঠ শ্রেণী বইয়ের সাথে সাথে আমরা কোন শ্রেণীর বই পড়তে পারি? 9-10-এর এই যে 18 সালের যে আপনার বলেছি, এটা বলে দিয়েছি, এইটা আপনি আপাতত এগিয়ে রাখতে পারেন, এটা কিন্তু আমরাও পড়বো সামনে, ঠিক আছে, এই যে শব্দের প্রকারভেদ গুলো এগুলো দেখার জন্য, ঠিক আছে মুনিফ। জি স্যার, ঠিক আছে। তারপর জাকারিয়া। স্যার আমার জাকারিয়া আর বলো, একটা প্রশ্ন ছিল। কার একটা প্রশ্ন ছিল? বল, রায়দা বলো। স্যার আমি রাইটা। জি হুম, স্যার, বলো। আমরা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা যেহেতু দিব, তো আমরা কোন ক্যাডেট গাইডটা পড়তে পারি? কোনটা সব থেকে ভালো হবে? নিওয়ান, সবগুলোতেই একটু একটু ভুল আছে, ঠিক আছে। আমি তো এই জন্য একদম একদম শুদ্ধ হবে এরকম ভাবে বলতে পারছি না, তবে আইডিয়ালটা অনেকে পড়ে। আমাদের টাইমে সুশীল পড়তো, অনেকে প্রিজম পড়ে। তুমি এনিওয়ান ইউ ক্যান চুজ, ঠিক আছে, বাট আমাদের ক্লাসগুলো পড়লে তুমি নিজেই ইনশাল্লাহ ধরতে পারবা যে এই জিনিসটা তো ভুল গাইডে, ঠিক আছে। এমন ভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে যেন গাইডের ভুল ধরতে পারো। ওকে, তারপরে দেখো জাকারিয়া। জাকারিয়া বলো। স্যার আমি স্যার জনক বলতে কি বোঝায়? হ্যাঁ, জনক। জি স্যার। জনক দুই অর্থে ইউজ হইতে পারে। জনক মানে একটা বাবা, ঠিক আছে। আর যদি বলি যে আধুনিক সাহিত্যের জনক, ঠিক আছে, আধুনিক সাহিত্যের জনক কেউ একজন, সেইটা কি হবে বলতো? ধরো ছোট গল্পের জনক কে জানো? রবীন্দ্রনাথ ঠাকুর। এখন ছোট গল্পের জনক মানে কি সে ছোট গল্পের বাবা? এমন না, সেগুলো ছোট গল্প ফার্স্ট আনছিল, ঠিক আছে, তার লেখার মধ্যে মানুষ বুঝেছে যে ছোট গল্প কেমন হয়। তো পায়োনিয়ার, এখানে কি পায়োনিয়ার বোঝাতে বা একদম মানে একদম ফার্স্ট ম্যান বোঝাতে জনক ইউজ করা হয়েছে। সো জনক দুই অর্থে ব্যবহার হতে পারে এরকম। জি স্যার। ওকে, তারপরে দেখি রাবেয়া। রাবেয়া বলো। রাবেয়া খাতুন আইডি থেকে যে জয়েন করেছো। স্যার আমরা কোনটা বুঝবো, ধ্বনি আর না শব্দ? ধ্বনি কোনটা? না বর্ণ? বুঝি নাই। আমরা কিভাবে বুঝবো ধ্বনি না বর্ণ? ধ্বনি না বর্ণ কিভাবে বুঝবা? এটা খুবই ইজি কনসেপ্ট। আমি কি বলেছি, ধ্বনি, ধ্বনি যখন তুমি চিন্তা করছো, ধ্বনি মানে শুধুই সাউন্ড, ঠিক আছে, ধ্বনি মানে কি শুধু সাউন্ড। এটা কিন্তু খাতায় আসে না, ধ্বনি কখনো খাতায় লেখা যায় না, একটা জিনিস মনে রাখবে। তুমি যখন মুখে বলছো যে আ, এটা ধ্বনি, আর তুমি যখন স্বরে আ লিখে ফেলতেছো, ওইটা বর্ণ। এটাই ডিফারেন্স, বুঝেছো? ধ্বনিকে যখন লিখিত রূপ দিচ্ছে এভাবে, ওইটা বর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু যখন তুমি সাউন্ড করতেছো তখন ওটা কিন্তু ধ্বনি হয়ে যাচ্ছে। এক কাজ করো সবাই, যাদের যাদের প্রশ্ন আছে, তোমরা চ্যাট বক্সে প্রশ্নটা লেখো, আমি তাহলে খুব দ্রুত উত্তর দিতে পারবো, সবার কাছে এক এক করে যেতেছে। যারা প্রশ্ন আছে চ্যাট বক্সে একটু লেখো যে প্রশ্নটা কি, প্রশ্নটা লিখে দাও। যেহেতু আজকের ক্লাসের টাইম বেশিক্ষণ নাই, আমাদের কিন্তু খুব বেশি টাইম পাওয়া যাবে না, ক্লাসের টাইম নাই, আসলে ক্লাসের টাইম শেষ, ঠিক আছে। আমরা কিন্তু নেক্সট ক্লাসে আবার আলোচনা করতে পারবো পরশুদিনই। সবাই চ্যাট বক্সে একটু প্রশ্নটা লিখে দাও। এইগুলো প্রশ্ন তোমাদের আজকের ক্লাস রিলেটেড প্রশ্ন, ঠিক আছে। একজন লিখেছে, স্যার আপনাকে দেখতে বিজয় থালাপতির মতো লাগতেছে। এটা কোনো কথা? এই প্রশ্ন না, ঠিক আছে, এইগুলা কোনো কিছু না। স্যার আড়ষ্ট মানে কি? আড়ষ্ট মানে ধরো আমাদের জিহ্বা কখন আড়ষ্ট হয়, এটা এক্সাম্পল দেই। আমাদের আড়ষ্ট মানে জড়ানো, বুঝছো, কথা জড়িয়ে যাওয়া। আমরা বলি না যে কথা বলতে বলতে কথা জড়িয়ে যাচ্ছে, ভয় পেলে কি হয়, স্টেজে কথা বলতে উঠলে কি হয়। আমরা ধরো অনেক ভালো কথা বলি রিয়েল লাইফে, স্টেজে কথা জড়িয়ে যাচ্ছে, মানে কি কথাটা আড়ষ্ট হয়ে যায়। আড়ষ্ট মানে কি জড়ানো, জড়িয়ে যাওয়া, ঠিক আছে। উচ্চারণের একক হলো ধ্বনি, ঠিক আছে, একক মানে সবচেয়ে ছোট রূপ, উচ্চারণের একক হলো ধ্বনি। তারপরে স্যার ব্যাকগ্রাউন্ড 9-10-এর রাইটারের নাম কি? 9-10-এর বাংলা, এটা বোর্ডের বই, ঠিক আছে, রাইটারের নাম লাগবে না। তারপরে দেখো স্বতঃস্ফূর্ত বলতে কি বোঝায়, এটা তো আমি তোমাদের বললাম। স্বতঃস্ফূর্ত মানে কি মন খুলে কিছু করতে পারা, ঠিক আছে।
তারপর একজন লিখেছো প্রাঞ্জল শব্দের অর্থ কি? প্রাঞ্জল শব্দের অর্থ হলো সরল বা সহজেই বোঝা যায়, সুবোধ্য এমন, ঠিক আছে। জুনায়েদ তামিম, তোমার প্রশ্নের উত্তর এটা। স্যার বর্ণ আর অক্ষরের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই, ঠিক আছে। বাট অক্ষর এটা কিন্তু ব্যাকরণের আরেকটা টপিক, ওইটা কিন্তু সিলাবেলের একটা টপিক, ঠিক আছে। অক্ষর কিন্তু অন্য হিসেবে ইউজ হয়, সো ওইটা কিন্তু আলাদাভাবে আমরা শিখবো। বাট আমরা ব্যাকরণ যখন পড়বো আমরা অক্ষর শব্দটা ব্যবহার করবো রাধুনীতে। অক্ষর কিন্তু অন্য বিষয়, ঠিক আছে। মুক্তাক্ষর, বদ্ধাক্ষর, তারপরে একাক্ষর না দুই অক্ষর, এটা কিন্তু আলাদা বিষয়। অকাল কুষ্মাণ্ড মানে, আচ্ছা এইটা কি এই ক্লাসের প্রশ্ন? অকাল কুষ্মাণ্ড মানে কোনো কিছুতেই ভালো না এরকম এই ক্লাস রিলেটেড প্রশ্ন থাকলে, ঠিক আছে। উপভাষা কাকে বলে? হোয়াট ইজ উপভাষা? উপভাষা আমি তো বললাম যে অঞ্চল ভেদে যে ভাষা তৈরি হয় সেটা উপভাষা। এবং লাস্টলি কথ্য ভাষা কি? কথ্য ভাষা আমাদের কি ন্যাচারালি আমরা কথা বলার যে ভাষা, ঠিক আছে। কথা ধরো উপভাষারই একটা আরেকটা ভ্যারাইটি ধরতে পারো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব। স্যার আমার জানা মতো ইংলিশের জন্য সুশীল, হ্যাঁ যে কোনো গাইডই ভালো, ঠিক আছে। ব্যাকরণের হোমওয়ার্ক হবে এই এই চ্যাপ্টারটা পড়ে রাখবা, ঠিক আছে। যে চ্যাপ্টারটা পড়াইলাম ওই চ্যাপ্টারটা আপনাদের পড়ে রাখবেন, এবং ওইদিকে 5টা কিন্তু গল্প আমি দিয়েছি, ওই 5টা গল্পই পড়ে রাখবেন, আর এইদিকে ব্যাকরণ, ঠিক আছে। আমি ইনশাল্লাহ তোমাদের পিডিএফটা দিয়ে দিব ক্লাসের পরে। ওকে, বলে দিবেন বুঝি নাই, আবার বলো। স্যার, যে 5টা গল্পের কথা বলেছেন সেগুলো আরেকবার একটু বলে দিন। আনন্দ পাঠের প্রথম 2টা, চারু পাঠের প্রথম 3টা। ওকে জি স্যার। স্যার ওকে। ব্যাকরণ কি? আর ব্যাকরণের যে চ্যাপ্টারটা আমরা পড়লাম ভাষা ও ব্যাকরণ, ঠিক আছে, এই যে ভাষা ও বাংলা ভাষা, এইটা। স্যার এগুলো কি ওকে, শুধু পড়বো নাকি অন্য কিছু নোট করতে হবে? এগুলো পড়তে হবে নাকি অন্য কিছু নোট করতে হবে? আমি যে জিনিসগুলো দাগিয়ে দিয়েছি, যেগুলো পড়তে বলেছি ওগুলো পড়ে আসবেন। এবং শব্দার্থগুলো, যে 5টা গল্পের আছে শব্দার্থ, ঠিক আছে। আমি বলে দেই, হোমওয়ার্ক দিয়ে দেই তোমাদের, সেটা পিডিএফ করে গ্রুপে দিবা। শব্দার্থ ও টিকা যেগুলো আছে, ঠিক আছে, এগুলো সবগুলো পড়ে আপনি এইচডব্লিউ আমাকে দিবে, ঠিক আছে, পিডিএফ। বাংলা ক্লাসটা আর ইলংগেট করব না। বলেন। স্যার আমাদের ইংলিশ ক্লাসের জন্য কি অন্য কোনো শ্রেণীর বই লাগবে? না, অন্য কোনো শ্রেণীর বই লাগবে না, ইংলিশ নিজেদের বই আর এই গ্রামারটা পড়তে হবে। মানে ওকে এই শোনেন, 5টা অধ্যায়ে যা যা আছে সেই শব্দার্থগুলা লিখতে হবে। হ্যাঁ 5টা অধ্যায়, 5টা গল্পের যে শব্দার্থ আছে এগুলো পড়বেন আগে, তারপরে লিখে এটা হোমওয়ার্ক দিবেন, ঠিক আছে। ওকে, আনন্দ পাঠের কি বর্ণনামূলক প্রশ্ন করতে হবে? বর্ণনামূলক প্রশ্ন পড়তে হবে কিনা? আনন্দ পাঠের গল্পগুলো যদি তুমি পড়ো ভালো মতো, ঠিক আছে, এই টাইপ প্রশ্ন আমাকে করবা না যে এই টাইপের কোশ্চেন পড়তে হবে কিনা। আমি তোমাকে বলেছি গল্পগুলো ভালো মতো পড়লে তুমি সব পারবা পৃথিবীর, ঠিক আছে, আসলেই পারবা। গল্পগুলো যদি তুমি আত্মস্থ করতে পারো, তুমি ছোট প্রশ্ন বড় প্রশ্ন রচনা সব লিখতে পারবা। আচ্ছা, বাংলা ক্লাস আমরা ইলংগেট করব না, একটু পরে তোমাদের সাথে আমার দেখা হবে ইংরেজি ক্লাসে। আর ঠিক 10 মিনিট পরে সবাই ক্লাসের লিংকটা পেয়ে যাবে, ঠিক আছে। মানে ওকে, কি টিফিনের কথা বললেন? ওকে স্যার। মানে কি? আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা অনেকক্ষণ হয়ে গেছে, নেক্সট ক্লাসে আমরা জানবো। আর পার্সোনালি প্রবলেম থাকলে আমাকে ইনবক্সে জানাবা, ইনবক্সে নক করতে পারো আমাকে। স্যার ওকে স্যার, ওকে এভরিওয়ান, কোন দেখা হচ্ছে ইংরেজি আসসালামু ক্লাসে। আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।